1800 শতাব্দীর প্রথম দিকের কোনো এক দিনের ঘটনা। একদিন এক তরী এসে ভিড়ল শ্রীপুর গ্রামের এই গঙ্গার ঘাটে। তরীতে ছিলেন সৌম্যকান্তি এক পুরুষ, শ্রী মাধব ভট্টাচার্য মহাশয়। সঙ্গে তার অন্তঃসত্ত্বার স্ত্রী ছিলেন মনোরমা দেবী। এই মাধববাবু ছিলেন নবদ্বীপের পাটুলি গ্রামের বাসিন্দা। সঙ্গে স্ত্রী মনোরমা দেবীকে নিয়ে তিনি গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু মনোরমা দেবীর প্রসব বেদনা ওঠায় তিনি তার যাত্রা স্থগিত করেন এবং শ্রীপুরের এই ঘাটে তিনি নামতে বাধ্য হন এবং পাশেই এক পর্ণকুটিরে মনোরমা দেবী জন্ম দেন পুত্র সন্তানের। নাম রাখেন রামগোপাল এবং এইভাবেই সূচনা হয় গোস্বামী রাজ পরিবারের এই শ্রীপুর তথা অধুনা শ্রীরামপুরের বুকে। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রসঙ্গে আসি, এখন কে ছিলেন এই লক্ষণ ভট্টাচার্য মহাশয়? চলুন ইতিহাসের পাতা উল্টে চলে যাই আবার সেই পাটুলি। শ্রী চৈতন্য পরিষদের শ্রী আচার্য অদ্বৈত গোস্বামীর পুত্র শ্রী অচ্যুতানন্দ গোস্বামী প্রভুপাদের একমাত্র কন্যার সহিত পাটুলির এই লক্ষণ চক্রবর্তীর সঙ্গে বিবাহ হয়। গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য ও চৈতন্য দর্শনের এক মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন। ওনার মূল পদবী ছিল ভট্টাচার্য। মূল প্রসঙ্গে আবার আসি। রামগোপাল জন্মগ্রহণ করেছেন, ব্রাহ্মণ সন্তান। এই সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো এবং তৎকালীন সরাপুরের জমিদার বাসুদেব রায় লক্ষণবাবুকে একটি নিষ্কর জমি প্রদান করেন। পরবর্তীতে তার বংশধর মনোহর রায় এক বিশাল ভূখণ্ড দান করেন এই গোস্বামী পরিবারকে। রামগোবিন্দ ধীরে ধীরে বড় হতে থাকেন এবং তিনিও পিতার মতন শাস্ত্রজ্ঞ পণ্ডিত হিসাবে শেওড়াফুলি রায়বংশের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হন। রামগোবিন্দবাবুর পৌত্র শ্রী হরিনারায়ণ গোস্বামী গঙ্গা তীরে এক বিশাল বসত বাটি স্থাপন করেন, যেটি বর্তমান শ্রীরামপুর গোস্বামী বাটি নামে খ্যাত। হরিনারায়ণ গোস্বামী ড্যানিশ গভর্নমেন্টের দেওয়ান হিসেবে নিযুক্ত হন এবং প্রভূত সম্পত্তির অধিকারী হন। ইনি শ্রী শিবাশিস গোস্বামী মহাশয়, এই বংশের সপ্তম পুরুষ। আসুন আমরা ওনার মুখ থেকেই এই পুজো সম্বন্ধে অনেক কিছু তথ্য জানব। নমস্কার, আমি এক্সপ্লোরার হাউস থেকে এসেছি, হাবুলাল। আজকে আমরা শ্রীরামপুর রাজবাড়িতে এসেছি। আমাদের কাছে পেয়ে গেছে আমার পুরোনো স্কুলের মন্দির, শিবাশিস গোস্বামী এই বংশের। সম্ভবত আমি হচ্ছি সেভেন জেনারেশন। ওনাকে অনুরোধ করবো, শিবাশিসকে অনুরোধ করবো যদি উনি কিছু আমাদের একটু এই পুজো সম্বন্ধে কিছু একটুখানি আমাদের বক্তব্য রাখেন।
পুজো নিয়ে এখন পুজো নিয়ে অনেক কথা বলা যায়, বলতে গেলে একটা বই হয়ে যাবে। তবু যতটুকু সংক্ষেপে বললে ভালো হয়, দর্শক আনন্দ পাবেন, আমি ততটুকুই বলছি। আমাদের এই বাড়িটা স্থাপনা করেছিলেন রঘুরাম গোস্বামী। খুব সম্ভবত যতটুকু যা আমরা গুরুজনদের কাছ থেকে শুনেছি, এটা মুর্শিদকুলি খায়ের কাছ থেকে পাট্টা নেওয়া জমি। এবার এই মুর্শিদকুলি খায়ের কাছ থেকে পাট্টা নেওয়া জমি 13 বছর 15-20 বাদে আনুমানিক 1800 এই 16, 17, 18 এরকম সময় এই দুর্গাপুজো আরম্ভ হয়। হ্যাঁ, তো আমরা মোটামুটি এটা 1815 হিসেব ধরেই করি, তাতে মোটামুটি আমাদের দাঁড়ায় হিসেবটা 341 বছরের পুজো। আমাদের বাড়ির কিছু ইউনিক জিনিস আছে, আমার মনে হয় সেটা বলা যেতে পারে। সাধারণত ভাবে 3টে পুরাণ মতো পুজো হয় দুর্গাপুজো। একটা তো হয় দেবী পুরাণ, একটা হয় বীরনন্দিকেশ্বর পুরাণ, আর একটা হয় কালিকা পুরাণ। কিন্তু আমাদের বাড়িতে আমরা পরবর্তীকালে রিসার্চ করে দেখেছি, যখন পুঁথিটা আমরা হাতে পাই, অনেকগুলো জিনিস আছে, এমন জিনিস আছে যে সে মোটামুটি 13 রকম শাস্ত্র থেকে নেওয়া। এটা একটা অ্যাবসলিউটলি ইউনিক। দু একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন বোধনটা, এটা রামায়ণের ব্যাপার, এটা আমরা সবাই জানি। কিন্তু রাবণকে হত্যা করার পর যে বিজয়ার যে অনুষ্ঠান করেছিলেন, আমাদের রাধা মাধবকে এইখানে রাম দেশে সাজিয়ে রাখা হয়। সারা রাত্রি উনি থাকেন এবং রাম দেশে নিয়ে ছক দিয়ে দেওয়া হয়, পাশার ছক দিয়ে দেওয়া হয়, উনি আনন্দ করতেন বা জিতেছে। যেমন ধরা যাক, আমাদের স্বার্থপদাবলী যদি ধরি উমা কাহিনী থেকে, তাহলে একটা খুব ইউনিক ব্যাপার হয়। আমাদের বোধনের ভেতরের একটা ঘর, এইখানে যদি দিতে পুজো, এবার বোধনের ঘর থেকে ধরে নেওয়া হয় এটা একটা এটা কৈলাস। এই কৈলাস থেকে মা দুর্গা আসবেন, আর এইটা হচ্ছে ওনার বাপের বাড়ি। এবার কি করে আছে, মন্ত্র ভেবেছে এরকম যে শিবের কাছ থেকে অনুমতি নিতে হবে। একটা অনুমতি পত্র লাগে, আর ওনার একটা ভয় আছে সতী না হয়ে যায় আবার ব্যাপার স্যাপার। তো সেইটা উনি যখন আমাদের হাতে অভিবাস ডোর দেওয়া হয়, একটা ত্রিপত্রতে মানে আমাদের বেলপাতাতে ওই শ্রীং মন্ত্র লিখে, মানে ওরা রিং মন্ত্র যেটা ওনার, সেইটা লিখে মাথার পেছনে দিয়ে দেওয়া হয়। ওটা হচ্ছে লাইসেন্স হয়ে যাওয়া হবে। এখানে এসে বাড়িতে, মানে নিজের বাড়ি, বাপের বাড়িতে এলেন, মেনকা অভ্যর্থনা করবেন। এবার মেনকা যে অভ্যর্থনা করবেন, মেনকা কি অ্যাকচুয়ালি আমাদের বাড়ির যিনি গৃহকর্ত্রী, তিনি হচ্ছেন এবারই মেনকা। আমাদের একটা রীতি আছে ঘটমাল্য, মানে প্রথম পুরোহিত বরণের পর সপ্তমীতে বাড়ির গৃহিণী ওই ঘটে মালাটা দেওয়া মানে, এবং সেখানে তুমি বলবেন যে তুমি আমার বাড়িতে যতদিন থাকো সুস্থির থাকো, আমি তোমার যতক্ষণ পুজো করবো তুমি ততক্ষণ থাকো, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং এটা মা মেনকার আর্জি, আর ওদিকে শিবের ছাড়পত্র। এই যে দুটো ব্যাপার, এটা কিন্তু একেবারে সোজা কথা বলতে গেলে এই শাক্ত বরাবলির যে উমা কাহিনী আছে তার মধ্যে থেকে নেওয়া। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, অনেক কিছু বলার আছে, বলে শেষ করা যাবে, বলছি। এবার আমাদের যে বাড়িতে কলাবউ স্নান, সেটা কখনোই গঙ্গায় গিয়ে হয় না। তো অ্যাকচুয়ালি আমাদের এই উঠোনটা যেটা এখন, ওইটাই কিন্তু আসলে একটা গঙ্গার পুকুর ছিল। দূরে ডাক্ট আছে, সেই ডাক্টের মধ্যে দিয়ে আগে কাছে হাত পাম্প দিয়ে জল ভরা হচ্ছে। 4টে ঘাটও আছে চারদিকে, মানে একটা অন্দরমহলের ঘাট, একটা নফর মহলের ঘাট, একটা গেস্টের ঘাট, একটা বাবুদের বহির্মহলের ঘাট, 4টে ঘাটে সিঁড়িও আছে।
সেই জন্য গঙ্গা জলের কোনোদিন অসুবিধা হয়নি, এইখানেই গঙ্গায় তাদের স্নান। কিন্তু কালক্রমে যখন একটা দুর্ঘটনা ঘটার পর এখানে গোটা ব্যাপারটাকে বন্ধ করে দেওয়া হলো শালবল্লা দিয়ে, যে আর্কিটেক্ট আমাদের কি বলে রাকেশ বিল্ডিং করেছিলেন, তার সব তারা এসে দেখলেন যে ঠিক আছে শালবল্লা দিয়ে করে এই নাট মন্দির করা হলো। আমরা কিন্তু গঙ্গাতে আগে নিয়ে যাইনি। রাধা মাধবের সামনে দুটো বড় বড় টাব রয়েছে, আমাদের তামার টাব রয়েছে, একটাতে রাখা হয় আর একটাতে জল ঢেলে স্নান করানো। এটা একটা ব্যাপার। লক্ষ্মী স্থাপন, এই লক্ষ্মী স্থাপন, ওই যে কলা বউ, ইনি ধান্য লক্ষ্মী। কারণ এই কলা বউয়ের সঙ্গে জড়িয়ে আছে দুর্গমাসুর বধের গল্প, যেটা কিনা আর একটা দিক। সেই দুর্গামাসুরকে বধ করার পরে তিনি দুর্গা নাম পেয়েছিলেন। এবং এই দুর্গামাসুরকে বধ করার পরে যেটা হলো, দেশ তখন তো একদম পুরো একদম শূন্য হয়ে আছে। তো তখন মা করেছিলেন কি, শত অক্ষী হয়ে, মা শতাক্ষী হয়ে তিনি এই চোখের জলে ভিজিয়ে দিয়েছিলেন। এই মা শতাক্ষী হবার পর, তো তিনি করেছিলেন কি, হবার পর যখন আবার ধান টান ভর্তি হলো, তখন তারা একটা শাকম্বরী পুজো করে। সেটাও কিন্তু দুর্গা পুজো, ছোটখাটো দুর্গা পুজো। এই শাকম্বরী এখানে করা যাচ্ছে, 9টা পত্রিকা দিয়ে বাঁধা হয়, 9টা পত্রিকা 9টা। এবার শাকম্বরী এটা হবার পর এইখানে ফসল টসল হলে তারা সেই করলো সেই ধান্য লক্ষ্মী। ধান্য লক্ষ্মী ওনার পাশেই এখানে আছে। এই লক্ষ্মীটা 3 দিন পূজিত হবে এবং দশমীর দিন এটাকে বিসর্জন দেওয়ার পর তারপর সব আমাদের কাজকর্ম হবে। সুতরাং তার মানে এই ধান্য লক্ষ্মী এটাই আগে বিসর্জন হবে, তারপর হ্যাঁ মায়ের মূর্তি দেবী থেকে নিচে যাবে। আচ্ছা, আমি দেবাশিস গোস্বামী, শ্রীরামপুর দেবোত্তর এস্টেটের গোস্বামী পরিবারের আমি সেবায়িত। ধন্যবাদ। চণ্ডী পুজোতে আমাদের কি করা হয়, এমনি যে কালিকা পুরাণ মতে যা হয়, কিন্তু তন্ত্রোক্ত যে মন্ত্রলিকে করা হয়, কিন্তু আমাদের বলিটা হয়, বলিটাকে উৎসর্গ করা হয়। যেহেতু আমরা বৈষ্ণব, আমাদের তারও অনেক আগে পূর্বপুরুষ ওরা শাক্ত ছিলেন, সেই হেতু বলির প্রথাটা আছে, কিন্তু তাকে কাটার প্রথাটা নেই। আমি এখন জিজ্ঞাসা করেছিলাম, আমাদের এক ভট্টাচার্য মশাই ছিলেন, তো পণ্ডিত মানুষ ছিলেন, মতি ভট্টাচার্য মশাই। ভট্টাচার্য মশাই এরকম আমার সবাইকে দেখি বড় বড় ঝাড়ি ঝাড়ি সব তৈরি করে, আমাদের এরকম কেন? দেখো বাবা, একটা কথা বলি, দেবীর মুখের দিকে তাকানোর স্পর্ধা আমাদের নেই, সেই জন্যে আমরা তার পাদ প্রদীপের আলোকে আমরা তাকে দেখি। এইটা হচ্ছে সেই পাদ প্রদীপ। এটা তার দুটো ধাপ আছে। নিচের ধাপ দিয়ে তুমি দেখো, সেই জ্ঞান আহরণ করে নিজের জ্যোতি বিকিরণ করে অপরেরটা। এইভাবে যদি তুমি করতে পারো, তাহলে তুমি মাতৃ আরাধনা তোমার সম্পূর্ণ হবে। কুমারী পুজো আমাদের বাড়িতে আগে অনেক হতো, তাকে বলা হতো এলো কুমারী। এলো মানে অন্য কোনো ব্যাপার নয়, যেই আসতো তাকে কুমারী বলে বাড়ির মায়েরা বউরা সব করতো। এটা অষ্টমীর দিন। নবমীর দিন মহাকুমারী পুজো এখনো হয়। আমরা সেই গৌরী মায়ের আরাধনা করি, যিনি কিনা জন্ম দিয়েছিলেন এই কার্তিককে, এবং তিনি তারকাসুরকে বধ করেছিলেন। এটা আবার কুমার সম্ভব থেকে নেওয়া। সুতরাং এরকম বহু শাস্ত্র মিশ্রণে, পণ্ডিতেরা কি ভেবেছিলেন আমি জানি না, তবে বহু শাস্ত্র মিশ্রণে যে জিনিসটা করেছিলেন, আমি বলতে পারি এক কথাই দিন। কিন্তু যেহেতু আমাদের বাড়ির অধীশ্বর হচ্ছেন রাধা মাধব, সেই জন্য এই দুর্গাপুজোর মধ্যে আগে হতো কিনা জানি না, তবে আমি নিজে যখন আসনে বসি আমি গীতা পাঠটা করি, মধুসূদন নাম জপ হয় এবং তুলসী দান হয়। একটা তুলসী বৃক্ষ আছে, সেই তুলসী বৃক্ষটা এখানে বসে তুলসী দান হয়। আর চণ্ডীটা আগে পড়া হয় বিশদভাবে। চণ্ডীটা আগে নরূপ পড়া হতো, ব্যক্তি বলে একে। আগে অনেক লোকজনও ছিলেন, কিন্তু এখন যেহেতু আমি একা এখানে টিম করছি, আর আমাদের একজন পুরোহিত আছে, এরা আমাদের ভীষণ সহায়কেরা, এদের কোনো তুলনাই হয় না। তো এরা সব আছে বলে আমরা এখন একাবৃত্তি করি, একবারই করি। চণ্ডীটা, টোটাল চণ্ডীটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই 3 দিনে ভাগ করে, অধ্যায় ভাগ করে করে মোটামুটি ভাবে আমরা এটা করি। আচ্ছা গোস্বামীবাবু, আপনি আমাকে এটা বলুন, আপনার যখন শৈশব ছিল, শৈশবে আপনি তো পুজো এখানে জেনেছেন বা পুজো নিয়ে করেন, নিশ্চিত তখনকার দিনের যে পরিবেশ আর বর্তমানে আজকের দিনের যে এই যে পরিবেশ রয়েছে, এই
মানে আপনার রাজবংশের কথাই বলছি আর কি। একদম আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল তফাৎ। কি তফাৎটা আপনি বলছেন সেটা একটু বলুন। আমার এখন যা বয়স, আমি এখন 65 রানিং। তো আমি জমিদারির শেষটা দেখেছি, 51 শেষটা দেখেছি, আর সেকুলার ফ্যামিলি সেটাও দেখছি। হ্যাঁ, এটা হতে পারে আগে যখন 51 পরিবার ছিল, টেনশন ছিল না, কারণ সকলের রোজগার একরকম ছিল না, সেই ব্যাপারটা একটা ছিল, ওই অসাম্যতার জন্য একটু কিন্তু কিন্তু ছিল। কিন্তু এটা ঠিক, সবাই মিলে ঝাঁপিয়ে পড়তো ওই পুজোটাকে নিয়ে, সবাই মিলে ঝাঁপিয়ে পড়তো। এক সময় আমাদের বাড়ির প্রায় 30-40 জন লোক কাজের, মানে বাড়ির মা মেয়ে সবাই মিলে। এখন জনা 5 জনের বেশি নেই। এবার সকলে নিজেদের জীবন ক্যারিয়ার তৈরি করতে গিয়ে, আর আমরা উচ্চাকাঙ্ক্ষী হয়ে পড়েছি, যেহেতু সেকুলার ফ্যামিলি, বেশিরভাগই সব বাইরে, কলকাতার বাইরে তো আছে, এমনকি আমাদের ভারতের বাইরেও আছে। এই ভাঙনের একটা সুস্পষ্ট ছাপ, এটা কিন্তু পরিষ্কার। আমরা কয়েকজন মিলে, দেবাশিস আমি, আমরা কয়েকজন মিলে চেষ্টা করছি, লালজি আমরা কদিন মিলে চেষ্টা করছি যাতে এই ঐতিহ্যটা বজায় থাকে। মানে আপনাদের মানে পরবর্তী প্রজন্মকে দেখে আপনি কি মনে করছেন, তারা কি হয়তো এটা ওভারকাম করে এগিয়ে যেতে পারবে? আমার মনে হয় না, আমার মনে হয় না, কারণ মানুষ নিজেকে ছাড়া এখন আর ভালোবাসতে লোকে ভুলে গেছে, এটা একটা কথা। দ্বিতীয় নম্বর কথা, তারা মনে করে পুজো মানে কিছু অং ভং চং, এর বাইরে কিছু নয়, প্রতীক্যবাদ। এই প্রতীক্যবাদ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। কোথাও নিশ্চয়ই দেখেননি যে দুর্গাপুজো একটা দুর্গা প্রতিমায়নে হচ্ছে, কার্তিক, লক্ষ্মী, গণেশ সবাই আছে, কেন? আমি প্রতীক্যবাদের একটু ছোট্ট করে বলি, তাহলে আরো জিনিসটা অ্যাট্রাক্টিভ হবে। এইটা টোটালটা আমাদের একটা জীবন চক্র। এই জীবন চক্রের শুরু কার্তিক থেকে। কার্তিক হচ্ছেন যোদ্ধা, আমাদের গোটা জীবনটাই তো যুদ্ধ, প্রতি পদে পদে যুদ্ধ, প্রতি পদে পদে পরীক্ষা। কিন্তু আমি যদি বুদ্ধিহীন ভাবে যুদ্ধ করি, পরাজয় আসন্ন, তাহলে যুদ্ধ করতে গেলে যুদ্ধের যেরকম একটা স্কলাস্টিক ফর্ম আছে, একটা নন স্কলাস্টিক ফর্ম আছে, সেইটা দিচ্ছেন কে? সরস্বতী। সেটা হচ্ছে স্কলাস্টিকটা হচ্ছে বই, আর পোস্কলাস্টিকটা হচ্ছে তার বিনা। তার সিংহ হচ্ছে রজগুণ সম্পন্ন, সিংহ হচ্ছে সেই কনসেন্স, সেই কনসেন্স বাইকটা দরকার। কেউ একজন মনে মনে তুমি ভুল করছো, থামো, ভালো লাগুক মন্দ লাগুক, তাকে কিন্তু এক জায়গায় থামতেই হবে। তখন বলে আমার তার কিচ্ছু নেই, জেল হাজত হয়ে এবারে এরকম যদি বছরের পর বছর আমার তো সব ক্যারিয়ার বরবাদ, মা তুমি উদ্ধার করো। তখন সত্তরের সম্পন্ন না, ইনি হচ্ছেন দেবী। দেবী মানুষের 10টা হাত থাকে না, উনি মানুষ 10টা হাত বলতে উনি 10টা বলের অধিকারী। এই বলগুলো হচ্ছে জ্ঞান, শক্তি, ভক্তি, তীর্থ ইত্যাদি। সেই কথা ধ্যান যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিভাবে দুর্গাকে পেলাম। এখানে কিন্তু শেষ নয়, এরপরে দুর্গার পরে হচ্ছেন শিব। এই শিব ব্যাপারে আমাদের একটুখানি কনফিউশন আছে। কনফিউশন ইন দ্য সেন্স, আমরা যাকে শিব বলছি, পুরাণে তাকে পশুপতি বলা হচ্ছে। এখন এই পশুপতি বানানটা তালব্য সহস্র দিয়ে লোকে লেখে, কিন্তু ব্যাপারটা তা কিন্তু নয়। তালব্য সহ দীর্ঘ, কেন না? এবার তো তার শব্দ দেখা হয়ে গেছে, এই পশুন শব্দ থেকে এসেছে, পশ্যতি পশ্যতে পশ্যন্তি। এইবার সেই তার প্রতি, অর্থাৎ বৃহদ্রষ্টা, এই বৃহদ্রষ্টা হচ্ছেন শিব। আমি যখন বৃহদ্রষ্টা লেভেলে চলে গেলাম, তখন কিন্তু আর আমার নিচের তলায় কি হচ্ছে না হচ্ছে আর কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। এই যে খুব সত্যি কথা বলতে কি, এই তখন এই গীতার কথায় আসতে হয়, অসচ্ছ অন্যান্য শোচস্তেন প্রজ্ঞাবাদাং ভাষতি গতা আসন্ন না অনুশোচন কি পণ্ডিতা, যা হচ্ছে হতে দাও। এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেলফি হয়ে যাচ্ছে। এবং এই সেলফিটা কি মারাত্মক। এবং আজকে একটা ঘটনা দেখলাম, এখানে সে প্রপোজ করছে, করতে গিয়ে ঘাড়ের উপর পড়ে গেল। এবার সে হলো কি হলো কি হলো কি হলো কি হলো। আমার বক্তব্য হচ্ছে, একটা মিনিমাম স্যাংটিটি সেইটুকু যদি বজায় না থাকে, তাহলে এই পুজো কষ্টই হয়ে যায়।
হ্যাঁ নিশ্চয়ই, এটা শিল্প, বহু কুমোর বাঁচে, বহু কারিগর বাঁচে, বহু ইলেকট্রিশিয়ান বাঁচে, বহু প্যান্ডেলের লোক বাঁচে, ঠিক আছে, এটা একটা ইন্ডাস্ট্রি, এটাকে নিয়ে আমার কোনো বলার কিছু নেই, এটা একেবারে ঠিকঠাক, সংবাদশরিক একটা তাদের রিভিউ, কিন্তু সেটাই মূল বিষয় থেকে আমরা মূল বিষয় থেকে সরে এসে এখন হচ্ছে থিম। এখন যে কথাটা বলা খুব ইম্পর্টেন্ট, আমাদের শৈশবে দেখেছি, যৌবনে দেখেছি, এখন আমরা সেই জায়গায় রীতিনীতির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এই এতগুলো কথা বললাম বা এই যে সমস্ত যেগুলো বললাম, কোনো রীতিনীতি কিন্তু বদলায়নি। হ্যাঁ, আগে যেটা ছিল 1 মণ 500 চালের ভাগ হতো, এখন আমাদের 500 মানে এই 5 কিলো চাল 6 কিলো চালের ভাগ হয়, পরিমাণটা কমেছে, খরচা বেড়েছে, খরচাতে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করি না, কোনো রকম কম্প্রোমাইজ হয় না। হ্যাঁ, হয়তো ছোট করে হয়, হয়তো অত বড় হয় না, আগে যেমন নরজ কেন্দ্রি 500 এখন হয় না, এখন হয়। মানে যে বাহুল্যতাটা ছিল সেটা হয়তো একটু কমেছে। আর তখন আমাদের এখানে 7 জন পুরোহিত বসতো, এখন একজন প্রধান পুরোহিত, আমি ছাড়া দ্বিতীয় কোনো লোক নেই দরকার। সুতরাং তাদের সময় ছিল প্রচুর, মানে এক একজন এক একটা দিক দেখতেন, ফলে হতো কি 10,000 জব করতেন, কেউ 15,000 জব করতেন। এখন আমরা সেটা 108-এর মধ্যে নামিয়ে নিচ্ছি, কেন আমাদের পরের কাজগুলো করতে হবে। সুতরাং শৈশব থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, ওটা মানে রীতিনীতি একটাও কেউ আমরা বদলাইনি, কিন্তু পরিমাণ বা তার যে কোয়ান্টাম যাকে বলে, সেই কোয়ান্টামটাকে আমাদের কমাতে হয়েছে। আচ্ছা, এবার একটা অপ্রাসঙ্গিক একটা অন্য একটা কথা আছে, ওই শিল্পীর কথাটা যখন আপনি বললেন, তখন ওই থেকে সূত্র ধরে আরেকটা কথা বলি। ধরুন আপনার এখানে রাজবাড়িতে তো এখন অনেক সিনেমার শুটিং হচ্ছে বা হচ্ছে, কিন্তু কেউ কি মানে আপনাদের ঘুরিয়ে জিজ্ঞেস করেছে যে এই রাজবংশের মানে ইতিহাসটা কি, কোথা থেকে কিভাবে এর উৎপত্তি বা কি? আমার এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন, পারলে লাইক করবেন, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে আমি দেবেন। যতটা জানি বা আমার কাছে যা ডকুমেন্টস আছে সেগুলো দিয়ে সেটাকে না হয় রিভিল করা যেতেই পারে, কিন্তু তাদের ব্যাপার হচ্ছে যত লাভঝাপ হবে তত তাদের পয়সা বেশি। আর কে এই মরার গল্প শুনতে যাবে? এই গুটি কয়েক যারা হিস্ট্রি নিয়ে পড়ে বা যারা হিস্ট্রি নিয়ে চর্চা করে বা যাদের ধর্মনৈতিক একটু চিন্তা ভাবনা আছে, তারাই শুধু একমাত্র করতে পারবে, বাদ বাকি কেউ করে। ফলে এটা একটা খুব উপেক্ষিত দিক, অত্যন্ত উপেক্ষিত দিক। ইতিহাস ব্যাপারটা লোকে এখন মানে কি বলবো, মানে এড়িয়ে যাচ্ছে। তার উপরে আর একটা হয়েছে কি, আমাদের একটা ইনকুইজিটিভনেস ছিল, আমরা বই পড়তাম, বই দেখতাম, এখন তো সব হাতে ছেলে বেড়াচ্ছে, হাতে মোবাইল নিয়ে। সুতরাং যা হওয়ার তাই হচ্ছে, অনেক ছাড়া তো আর বেশি কিছু হচ্ছে না। এটা খুব দুঃখের কথা, খুব আক্ষেপের কথা। তবে হ্যাঁ, ইচ্ছে আছে যে যদি এগিয়ে আসেন করার জন্য, আমি সবসময় প্রস্তুত আছি আমার জিনিস সমস্ত দেওয়ার, যা যা আছে যাওয়ার জন্য, কিন্তু এই লোকের অভাব নেই। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ।